5 আগস্ট 2024। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ভারত পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Mohammed Yunus is rewriting history and not in a good way. সেই সাথে ভারতীয় মিডিয়াগুলো ব্যবহার করে একের পর এক বাংলাদেশ সরকার এবং জনগণের বিরুদ্ধে অবিরাম মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রচার করে যাচ্ছে ভারত। বাংলাদেশ 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 বাংলাদেশ। একই সাথে বাংলাদেশের মানুষ অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে ভারতীয় আগ্রাসী প্রচারণা মোকাবেলায় আমাদের মিডিয়াগুলোর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। ৫৪,০০০ বর্গমাইল আয়তনের এই দেশে কেউ কি নেই ভারতীয় মিডিয়ার এই অপতথ্যের জবাব দিবে? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরিপার হোসেন দুঃখ প্রকাশ করে তার এক টুইটে বলেন, পাশের দেশের প্রোপাগান্ডাগুলো কাউন্টার দেওয়ার জন্য আমাদের কোনো ইংলিশ নিউজ চ্যানেল নেই। এমন কোনো নিউজ প্রেজেন্টার নেই যে এনডিটিভি বা অন্য কোনো দেশের চ্যানেলের টক শোতে সংযুক্ত হয়ে যুক্তি দিয়ে ধুয়ে ফেলতে পারবে তাদের প্রোপাগান্ডাগুলো। আজকে যদি দেশীয় নিউজ চ্যানেল সিদ্ধান্ত নেয় যে কাল থেকে তারা সম্পূর্ণ ইংলিশ নিউজ চ্যানেলে রূপান্তরিত হবে, আমার বিশ্বাস তারা যোগ্য লোকবল পাবে না। আমাদের এই ড্রব্যাকের সূক্ষ্ম কারিগর আগের সরকার। তারা খুব সূক্ষ্মভাবেই আমাদের মেধাবীদের অবমূল্যায়ন করে ব্রেন ড্রেন বা মেধা পাচারে উৎসাহিত করেছে, যার ফলে আজ আমরা মেধাশূন্য জাতিতে পরিণত হয়েছি। বন্ধুরা, সরকারি হিসেবে প্রবাসী বাংলাদেশি কর্মীর সংখ্যা ১,৫৫,১৩,৪৬০ জন। অনেক আগে থেকে কাজের সন্ধানে বাংলাদেশিরা পাড়ি জমিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, দেশকে সমৃদ্ধ করেছে রেমিটেন্স দিয়ে। তাহলে উদ্যমী তরুণ তরুণীরা বাইরে পড়তে গেলে সমস্যাটা কোথায়? আপাত দৃষ্টিতে এটা কোনো সমস্যা বলে মনে না হলেও পরোক্ষভাবে এর ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই সমস্যাটা তখনই প্রকট হয়ে ওঠে যখন দেশের শিক্ষিত মেধাবীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে সেখানে স্থায়ী হয়ে যায়, আর ফিরে আসে না। বর্তমানে বাংলাদেশ থেকে মেধা পাচারের হার কতটা ভয়াবহ তা কয়েকটা পরিসংখ্যান দিলে স্পষ্ট হয়ে উঠবে। ২০১১ সালের বৈশ্বিক ব্রেন ড্রেন ইন্ডেক্সে দেখা যায় বাংলাদেশ পিছিয়ে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক বা ইয়েমেনের চেয়েও। অর্থাৎ ইরাক বা ইয়েমেনের চেয়ে এই দেশের মেধাবীদের দেশ ছাড়ার হার অনেক বেশি। এই চিত্র সবচেয়ে বেশি ফুটে ওঠে চিকিৎসা খাতে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের সদ্য পাশকৃত ডাক্তারদের ৬৫% বিদেশে ডাক্তারি পেশায় নিয়োজিত হতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এরপরে আছে বিভিন্ন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইঞ্জিনিয়াররা। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গত ৩০ বছরে প্রায় ৪০০ শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ গিয়ে আর ফিরে আসেনি। দেশের বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও চিত্রটা এমনই। অনেক ক্ষেত্রে শিক্ষকদের উদ্দেশ্য থাকে উচ্চতর গবেষণার জন্য বাইরে যাওয়া এবং সুযোগ বুঝে সেখানে স্থায়ী হয়ে যাওয়া। কেন শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশে পাড়ি জমায়? এর কারণগুলোর মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক কাজের অপ্রতুলতা, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগের অভাব। এছাড়া আমাদের দেশে নতুন মাত্রায় যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা, যানজট, দুর্নীতি ও প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্যমূল্যের দাম। শুধুমাত্র তরুণ তরুণীরাই নয়, দেশে কয়েক বছর চাকরি করে অনেকে পাড়ি জমাচ্ছেন বিদেশে। তার অন্যতম কারণ যোগ্যতার সঠিক মূল্যায়ন না করা। দেখা যাচ্ছে কোম্পানির সবচেয়ে দক্ষ, কর্মঠ, পরিশ্রমী কর্মী হয়েও সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছে না, এমনকি নেই চাকরির নিশ্চয়তা। অন্যদিকে আমাদের দেশে দেখা যায় তুলনামূলক কম যোগ্যতা সম্পন্ন মানুষের ক্ষমতার প্রভাব ও স্বজনপ্রীতির জোরে জায়গা করে নিচ্ছে বড় বড় পদে, সাথে পাচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিক। আবার এই দেশে ব্যবসা করতে গেলে রয়েছে বিভিন্ন সমস্যা। কোথাও বিনিয়োগ করতে গেলেই সম্মুখীন হতে হয় চাঁদাবাজি অথবা সিন্ডিকেটের মতো সমস্যায়। আমাদের রাজধানী শহর ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়। অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৯১টি দেশের মধ্যে ১২৯তম। কোনো সূচকেই আসলে তেমন কোনো আশানুরূপ অবস্থানে নেই এ দেশ। শিক্ষা ও গবেষণাতেও তলানিতে আমাদের বাংলাদেশ। এমনকি এশিয়ার শীর্ষ ১০০টি ইউনিভার্সিটির তালিকায় নেই বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নাম। মূলত এইসব কারণেই দেশ থেকে এক প্রকার পালিয়ে যাচ্ছে তারা। এসব অসুবিধার বিপরীতে বিদেশে তারা সুযোগ সুবিধা পাচ্ছে অনেক, যেমন উন্নত জীবনযাপন, নিজ ক্ষেত্রে ক্যারিয়ার গঠনের সুযোগ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, উন্নত পরিবেশের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সুব্যবস্থা। কিন্তু কথা হচ্ছে বিদেশে অনাবিল সুযোগ সুবিধার বিপরীতে দেশে দিনের পর দিন কেন অব্যবস্থাপনায় বহাল থাকছে? অথচ তরুণ প্রজন্ম একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানব সম্পদ।
তরুণ প্রজন্মের সঠিক পরিচর্যা ও তাদের বেড়ে ওঠার পরিবেশ ও মূল্যায়নের উপরেই নির্ভর করে একটা রাষ্ট্রের ভবিষ্যৎ কেমন হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের তরুণ এবং মেধাবী প্রজন্ম সেভাবে পরিচর্যা পায় না তার কাঙ্ক্ষিত মূল্যায়ন। এখানে মেধাবী হয়েও একজন তরুণ তার মেধার মূল্যায়ন পান না, অথচ তার চেয়ে কম যোগ্যতার কেউ একজন রাজনৈতিক চেষ্টাতদবির বা ঘুষ বাণিজ্যের মাধ্যমে তার কাঙ্ক্ষিত যোগ্য আসনটি দখল করে নিচ্ছেন। এমন ঘটনা তখন স্বাভাবিকভাবেই একজন মেধাবীর পক্ষে মেনে নেওয়ার কথা নয়। সম্প্রতিকালে আমরা যদি বিশ্ববিদ্যালয় নিয়োগগুলোর দিকে তাকাই, তখন বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায় লবিং ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে মেধাবী এবং যোগ্য লোকদের নিয়োগ না দিয়ে দেওয়া হয়েছে অযোগ্য লোকদের। এদেশে এমন ঘটনা এখন গণমাধ্যমের শিরোনামও হয়। এক টুইট বার্তায় এলন মাস্ক বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চলছে ভারতীয়দের মস্তিষ্কে। আর এই কথা বলার মূল কারণ হলো বিশ্বের জায়ান্ট কোম্পানিগুলোতে সিও মুকুট পরে রয়েছে ভারতীয় বংশোদ্ভূতরাই। যেমন ধরেন সত্য নাদেলা, যিনি মাইক্রোসফটের সিও, আবার সুন্দর পিচাই, যিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিও। এই সকল কৃতিত্ব আপাত দৃষ্টিতে ভারতের প্রাপ্তি বলে মনে হলেও আসলে কিন্তু তা নয়। হয়তো দেশে সুযোগ সুবিধার অভাব আর কাজের ক্ষেত্র না পাওয়ার কারণে তারা পাড়ি জমিয়েছিল ভিন দেশে। ভারত ব্রেন ড্রেইনের পর এখন ব্রেন গেইনের দিকে আগাতে যাচ্ছে। কিছু পদক্ষেপও নিয়েছে তারা। ভারত সরকার তাদের দেশের মেধাবীদের ফিরিয়ে আনার দিকে মনোযোগ দিয়েছে এবং বেঙ্গালুরুকে এশিয়ার সিলিকন ভ্যালি হিসাবে বিকশিত করার ঘোষণা দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি মেধা পাচার হয় চীন থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেধাবী চীনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিল চীন। যে কোনো কিছুর বিনিময় হলো দেশের স্বার্থে তাদেরকে ফিরে আসার আহ্বান জানিয়েছিল দেশটি। চীন সরকারের দেওয়া তথ্য মতে 2017 সাল পর্যন্ত অন্তত 6,000 জন এই আহ্বানে সাড়া দিয়ে নিজ দেশে ফিরে এসেছেন। দক্ষিণ কোরিয়া 2017 সালে 500 জন বাছাইকৃত কোরিয়ানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল। অথচ আমাদের দেশের অবস্থা এর পুরোপুরি উল্টো। 2013 সালের একটা ঘটনা বলি। হতাশা আর বঞ্চনার শিকার হয়ে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের 115 জন বিজ্ঞানীকে চাকরি ছেড়ে দিতে একরকম বাধ্য করা হয়েছিল। এটি কিন্তু একমাত্র উদাহরণ নয়। এই অবস্থা দেশের সব ক্ষেত্রে। কেউ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফিরে আসে, তাকে হেনস্থা করা হয়। আর এই হেনস্থা করা হয় রাজনৈতিক প্ররোচনায় সুবিধাভোগীদের বিশেষ স্বার্থ রক্ষার জন্যই। একটি দেশ তখনই উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যখন দেশের মেধাবীদের যথাযোগ্য মূল্যায়ন হবে। তাই এখনই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের উচিত ব্রেন ড্রেইনের এই চাকার গতি ক্রমাগত কমিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা এবং দেশের সন্তানদের ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।